স্বাধীনতার সময় ভারতের মোট জিডিপি 40% আসতো এই বাংলা থেকে। সারা দেশ থেকে মানুষ কলকাতায় আসতেন ভাগ্য ফেরাতে। আর আজ ভারতের মোট জিডিপি পশ্চিমবঙ্গের অবদান মাত্র 5.6%। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসরি কাউন্সিলে 2024 সালের একটি রিপোর্টে বলা হয়েছে 1960-61 সালে পশ্চিমবঙ্গ ভারতে জিডিপিতে 10.5% অবদান রেখেছে। সেটা কমতে কমতে 2023-24 সালে মাত্র 5.6% এসে দাঁড়িয়েছে। আর মাথাপিছু আয় 1960-61 সালে বাংলার মাথাপিছু আয় ছিল জাতীয় গড়ের 127.5%। আজ সেটা কমে 87.7% এসে দাঁড়িয়েছে। এমনকি রাজস্থান এবং উড়িষ্যার মতো রাজ্যগুলোর থেকেও পিছিয়ে। রাজ্যের ওপর ঋণের বোঝা 2025-26 অর্থ বছরে বাংলার মোট ঋণ দাঁড়াবে 7,71,000 কোটি টাকা। আর এই বছরে শুধু ঋণ পরিশোধেই খরচ হবে 81,000 কোটি টাকা। মাথাপিছু হিসাব করলে বাংলার প্রত্যেকটা মানুষের মাথায় প্রায় 60,000 টাকার বেশি ঋণ। এর মধ্যে সরকার বদলেছে প্রায় 4 মাস। যে আশা নিয়ে সবাই পরিবর্তন আনলো তার মূল্যায়ন করতে হয়তো আরো একটু সময় দিতে হবে। তবে আজকের ভিডিওতে আমরা দেখব এই পতনের পেছনে আসলে কি কারণ ছিল, কোথা থেকে শুরু হয়েছিল এই ট্র্যাজেডি, রাজনীতি, অর্থনীতি, আর কিছুটা আমাদের নিজেদের ব্যর্থতা। কাজ চাইলে হাত পাতে লাইনে দাঁড়াও মানুষ, ছেলেরা যায় ভিন রাজ্যে, মেয়েরা কাঁদে ঘরে, টাকা পাঠায় মাস শেষে একলা থাকে দূরে। বাংলার মাটি সোনার মাটি, কেন তবে হাহাকার? নেতারা করে রাজনীতি, জনগণ ভুগছে বারবার। যারা ইতিহাস পড়েছেন তারা জানেন একটা সময় বাংলা ছিল পৃথিবীর সবথেকে সমৃদ্ধ অঞ্চলগুলোর মধ্যে একটা। মুঘল আমলে বাংলার রাজধানী ঢাকায় মসলিন কাপড় যেত পারস্যে, আরবে, ইউরোপে। দ্য এনার্কি বইতে লেখা আছে 1757 সালে বাংলার যা মোট উৎপাদন ছিল তা ব্রিটেনের উৎপাদনের প্রায় সমান ছিল। গঙ্গা ব্রহ্মপুত্রের উর্বর বদ্বীপ, বঙ্গোপসাগরের কেন্দ্র, এই দুটো মিলিয়েই বাংলা ছিল কৃষি এবং বাণিজ্যের শ্রেষ্ঠ বন্দর। 1870 সালে ভারতের প্রথম অপারেটিং পোর্ট তৈরি হয় কলকাতায়। ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এই কলকাতা। সেই শহরে আজ একটাও বড় ইন্ডাস্ট্রি নেই। প্রশ্ন হলো এটা কিভাবে হলো? প্রথম বড় ধাক্কা এসেছিল 1947 সালে। দেশভাগের আগে পর্যন্ত বাংলার পাট শিল্প ছিল এশিয়ার অন্যতম বড় রপ্তানির খাত। দেশভাগের পর যা হলো, মিলগুলো চলে গেল পশ্চিমবঙ্গের ভাগে, আর 75% কাঁচামাল তৈরির জমি চলে গেল পূর্ব পাকিস্তান। তারপর পাকিস্তান কাঁচামাল সাপ্লাই কমিয়ে দিল, ট্যাক্স বাড়িয়ে দিল, পাটের দাম বেড়ে গেল, আর সেই সুযোগ নিল লাইলনের সস্তা পণ্য। প্রায় 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 5টা জুট মিল বন্ধ হয়ে গেল। এর সাথে যুক্ত হলো শরণার্থী সমস্যা। পূর্ব পাকিস্তান থেকে কোটি কোটি মানুষ বাংলায় চলে এলো, হুহু করে জনসংখ্যা বেড়ে গেল। 1952 সালে কেন্দ্রের কংগ্রেস সরকার একটি নীতি চালু করলেন যার নাম ফ্রেড ইকুয়ালাইজেশন পলিসি। বিহার, উড়িষ্যায় কয়লা, লোহা, খনিজ পদার্থ এই সমস্ত পড়ে আছে। এতদিন কোম্পানিগুলো কাছে থাকার কারণে তারা বাংলায় কারখানা বানাতে চেয়েছিল। কম দূরত্বে কাঁচামাল যেত, খরচও কম ছিল। এই নতুন নীতিতে সরকার বলল এখন থেকে কাঁচামাল পরিবহনের ভাড়া সারা দেশে সমান। মানে মহারাষ্ট্রে কারখানা বানালেও বিহার থেকে কাঁচামাল আনার খরচ বাংলার মতন। কোম্পানিগুলো গেল আরব সাগরের কাছের রাজ্য গুজরাট, মহারাষ্ট্র, কারণ সেসব জায়গা থেকে পণ্য পাঠানো খুবই সহজ ছিল। এর প্রভাব হলো সঙ্গে সঙ্গে 1947 সালে যেখানে গোটা ভারতের শিল্প উৎপাদনের 27% আসতো বাংলা থেকে, সেটা 1957 সালে মাত্র 17% আসছে বাংলা থেকে। এই নীতি নিয়ে অর্থনীতিবিদ পি বালাকৃষ্ণা তার একটি গবেষণায় স্পষ্টভাবে জানিয়েছেন যে এই ফ্রেড ইকুয়ালাইজেশনটাই ছিল পূর্ব ভারতের অর্থনীতি ধ্বংসের সবথেকে বড় কারণ। তখনকার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় নেহেরুকে চিঠি লিখেছিলেন যে কেন্দ্রীয় সরকার ওয়েস্ট বেঙ্গলের সাথে অন্যায় করছে। অভিযোগ করা সত্ত্বেও কেন্দ্র সরকার কিছুই করেনি। এরপর এলো সেই দশক যেটা বাংলার অর্থনীতিকে একেবারেই শেষ করে দিল। 1962 সালে চীনের সাথে যুদ্ধ,
On the 20th of October 1962, the Chinese army launched a massive attack on India, both in Ladakh and in the northeast. 1965 আর 1971 সালে পাকিস্তানের সাথে পরপর দুবার যুদ্ধ। কেন্দ্র সরকার টাকা ঢাললো যুদ্ধে, রেলওয়ে, হাইওয়ে সবকিছুরই কাঠামোর বাজেট কমে গেল। বাংলার ইঞ্জিনিয়ারিং সেক্টর, যেটার উপর নির্ভর করত বাংলার সব থেকে বড় অঙ্কের কর্মসংস্থান, সেটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করলো। 5 বার রাষ্ট্রপতি শাসন, 4 বার নির্বাচন, রাজনৈতিক অস্থিরতা চরমে। 1967 সালে ক্ষমতায় এলো কমিউনিস্টদের নেতৃত্বে ইউনাইটেড ফ্রন্ট, আর তার সাথেই বাংলায় ছড়িয়ে পড়ল নকশাল আন্দোলন। সেই সময়ের ঘটনা, শ্রমিকরা আদিত্য বিড়লাকে অর্থাৎ বিড়লা গ্রুপের মালিককে গাড়ি থামিয়ে রাস্তায় দাঁড় করিয়ে জামা কাপড় খুলে গলায় জুতোর মালা পরিয়ে অপমান করলো, এবং সেই অপমানের ফলে বিড়লা কখনোই আর বাংলায় আসেননি। এরপর একে একে বাংলা ছেড়ে চলে গেল ফিলিপস, হিন্দুস্তান মোটর, টাটা প্রভৃতি কোম্পানিরা। যে স্কিল্ড লেবাররা বাংলায় থেকে বাংলার অর্থনীতিতে গড়ে তুলতে পারত, তারা চলে গেল মহারাষ্ট্র, গুজরাট এই সমস্ত জায়গায়। অর্থনীতিবিদ অভিরূপ সরকার তার গবেষণায় দেখিয়েছেন যে এই সময়টাই ছিল বাংলার ইরিভার্সিবল ইন্ডাস্ট্রিয়াল ডিক্লাইনের সূচনা। 1991 সালে ভারত অর্থনীতিতে উদার দেখাতে শুরু করলো, বিদেশি বিনিয়োগ আসতে শুরু করলো ভারতে। একটা বড় বিদেশি কোম্পানি এলো বাংলায় বিনিয়োগ করতে। তখন বাংলায় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তিনি সবাইকে বললেন যে কম্পিউটার এলে শ্রমিকদের কাজ চলে যাবে, সেই জন্য কম্পিউটারকে আনা যাবে না। আর সেই কোম্পানি চলে গেল বেঙ্গালুরুতে, আর সেখানেই তৈরি হলো ভারতের আইটি রাজধানী। আবার একটি সুযোগ বাঙালিদের হাত থেকে পিছলে গেল। 2006 সালে রতন টাটা ঘোষণা করলেন সিঙ্গুরে হবে টাটা ন্যানো কারখানা। 1000 একর জমি অধিগ্রহণ করা হলো। প্রত্যক্ষ পরোক্ষ মিলিয়ে কয়েক লক্ষ কর্মসংস্থানের সুযোগ ছিল। তারপর কি হলো আপনারা তো জানেনই। বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি কৃষকদের নিয়ে আন্দোলন শুরু করলেন, আমরণ অনশন, টাটার টায়ার জ্বালানো, গো ব্যাক টাটা স্লোগান, এই সব কিছুর ফলে টাটা চলে গেলেন গুজরাটে। টাটাকে তাড়িয়ে বাংলার মানুষের লাভ হলো না, কিন্তু মমতা ব্যানার্জির হলো। 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান হলো, নতুন সরকার এলো। 2011 থেকে 2025 14 বছর তৃণমূল সরকার। 2011 সালে বাংলার বাজেট ছিল 70,000 কোটি টাকা, সেটা 2025-26 প্রজেকশনে বেড়ে হয়েছে 4,60,000 কোটি টাকা। দারিদ্রতা কমেছে। 2010 সালে বাংলায় বিপিএল জনসংখ্যা ছিল 24.7%। 2023 সালে এমপিআই রিপোর্ট বলছে সেটা কমে হয়েছে 11.89%। কিন্তু অন্য ছবিটা দেখুন, গত 5 বছরে পশ্চিমবঙ্গ থেকে 2200-রও বেশি কোম্পানি তাদের রেজিস্টার অফিস অন্য রাজ্যে সরিয়ে নিয়েছে। বাংলায় কোনো কাজ নেই, কোনো কারখানা নেই, কোনো দূরদর্শিতা নেই, আর তার মাঝখানেই ধরা পড়ে গেল বেশ কয়েকটি কেলেঙ্কারি। 2016 সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় ব্যাপকভাবে জালিয়াতি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি বেচা হচ্ছিল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি রেড করে নগদ 21 কোটি টাকা পেল। 2025 সালে এপ্রিলে সুপ্রিম কোর্ট 25,752টি নিয়োগ বাতিল করে দেয়। 10 বছর চাকরি করার পরেও হাজার হাজার মানুষ একদিনেই বেকার হয়ে যায়। আর তারপর এলো সেই রাত যেটা সব বদলে দিল। 9 আগস্ট 2024 কলকাতার আরজি কর মেডিকেল কলেজে একজন ট্রেনি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনাটা শুধু এতটুকুতেই শেষ হয়ে যায়নি। রাজ্য সরকারের নির্লজ্জ অনুশোচনাহীনতা এবং সমগ্র ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা মানুষকে রাস্তায় দাঁড় করিয়েছিল। কলকাতার রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নামলেন রাত দখলের আন্দোলনে, এমনকি জুনিয়র ডাক্তাররাও আন্দোলন করলেন। 15 বছরের রাগ, জমে থাকা ক্ষোভ সবকিছুই মানুষ ঢেলে দিলেন রাস্তায়। বিশ্লেষকরা বলছেন যে আরজি করের এই দিনটির থেকেই টিএমসি সরকারের পতন শুরু হয়েছিল, আর 2026 সালের এপ্রিল মাসে সেই পতন সম্পূর্ণ হলো। 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার ল্যান্ডস্লাইড জয় পেল, আর তার সেই সাথেই 15 বছরের টিএমসি সরকারের রাজত্বের অবসান ঘটল।
93% ভোটার ভোট দিলেন। এটি একটি ঐতিহাসিক টার্ন আউট। কিন্তু তারপর অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া নিয়ে চরম অব্যবস্থা। অন্নপূর্ণা ভান্ডারের টাকা ওঠেনি, তার জন্যই আজকে ভিডিওয় দ্বারস্থ। ধৈর্য ধরা সম্ভব? 2 মাসে 6,000 টাকা বেরিয়ে গেছে, ধৈর্য ধরা সম্ভব না। এমনকি বারুইপুরের এই ঘটনা, এই সবকিছু দেখে আবারও দীর্ঘ নিঃশ্বাস পড়ছে আমাদের। কর্মসংস্থান, শিল্প উন্নয়ন, দুর্নীতি, নারী নিরাপত্তা, এই ইস্যুগুলো ভোটারদের, বিশেষত তরুণ এবং শহরের ভোটারদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেগুলো কি আদৌ মিটল? আসল দায়িত্ব কার? শুধুই কি রাজনীতির দোষ? শুধুই কি বাম, তৃণমূল বা কংগ্রেস? নাকি আমাদেরও একটা দায়িত্ব আছে? যে বাঙালি জাতি একটা সময় সারা ভারতের নবজাগরণের আলো জ্বালিয়েছিল, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সেই বাঙালি জাতি আজ অতীতের গল্পে ঘুমিয়ে রয়েছে। আর শুধুই রাজনীতির দলগুলোকে দোষ দিলে হবে না, এই দলগুলোকে আমরাই ভোট দিয়ে জিতিয়েছি। তবে হয়তো আবার একটা পরিবর্তনের সুযোগ এসেছে, নতুন সরকার এসেছে, নতুন প্রতিশ্রুতি আছে। কিন্তু মনে রাখবেন, শুধু সরকার বদলালেই অর্থনীতি বদলায় না। দরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিল্পনীতি এবং সবথেকে বড় কথা, বাংলার মানুষের নিজেদের জেগে ওঠা। কারণ ডাউনফল যেমন থাকে, কামব্যাকও থাকে। ভাঙতে হবে জাল, টেন্ডার হয়, প্রজেক্ট আসে, কাগজে কলমে সব, কাগজে কলমে সব। বাস্তবে দেখি শূন্য মাঠ, শুধু চলে রব, শুধু চলে রব। পাড়ায় পাড়ায় নেতার পোস্টার, প্রতিশ্রুতির ফানুস।